এটিএন নিউজ দেখছেন। প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিরতিহীন সংবাদ এক্সিকিউটিভ আওয়ারে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে রয়েছে আমি সাইমুল হক এবং আমার সাথে রয়েছেন আমি ফারহিন টুম্পা। দর্শক, শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনামগুলো। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট রোববার অবরোধ করবে কোটা বিরোধীরা, সমর্থন বিএনপির। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের বাংলো ক্রোক। এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সব সাজানো নাটক, মন্তব্য জিএম কাদেরের। বিরতিহীন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন। প্রবল বর্ষণ এবং উজানের ঢলে উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং গোখাদ্য সংকট। এবং সেই সাথে কিন্তু তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। তবে বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া আরেকটি খবর যেটা দিতে চাই সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ খবর। পানিতে তলিয়েছে প্রায় 5,500 হেক্টর জমি। এসব নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা সহ প্রধান নদ নদীর পানি। প্লাবিত নিম্নাঞ্চলের 2 শতাধিক গ্রাম, তলিয়ে গেছে রাস্তাঘাট, অবাধি জমি ও বসতভিটা। বন্যা কবলিত লাখো মানুষ আছেন নানা দুর্ভোগে। ঘরহারা অনেক পরিবারের দিন কাটছে ঘরের মাচায়, ভেলায় ও নৌকায়। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। জেলার কাজিরপুর সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। প্লাবিত 400 হেক্টরেরও বেশি ফসলি জমি। 4 দিন হলো পানিবন্দী। খাই কি করি, পাক শাক নাই, বন্যার কারণে জামালপুর জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার কারণে ঘরবাড়ি তলায় গেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে কুলো আশ্রয় নিছি। শেরপুর সদর উপজেলার গাজীর খামার ও নালিতাবাড়ি উপজেলায় ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগবালাইয়ে ভুগছে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। ধরেন এই যে জ্বালার সময় আসছিল, জ্বালা ফালাইছিলাম, এখন তো জ্বালা মনে করেন যে পানি ডল আসা আমাদের এলাকা অনেক ক্ষতি। সিলেটে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এদিকে গত মে ও জুন মাসে 2 দফা বন্যায় সিলেটের 25 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। 3য় দফার বন্যায়ও বেশ কিছু বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। 2-3 দিন আমরা উপবাস রয়েছি, সরকার তাই কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা নদীর পানি বেড়ে যায় পানিবন্দী প্রায় 40,000 মানুষ। হাওড়ে ঢুকছে পানি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। এই কারণে আমরা এই চলাফেরা করতে পারি না। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্ধ রয়েছে 268টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পানির নিচে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, ভেসে গেছে প্রায় 8 কোটি টাকার মাছ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এক সময় চাঁদেও পৌঁছাবে বাংলাদেশের নাগরিকেরা, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মেজবাদুনের ক্যামেরায় রেজান ফয়েজের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের 2য় দিনে শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্কুলটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্থাপিত একটি আর্ট গ্যালারিও ঘুরে দেখেন তিনি। পরে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের মূল কারিগরই হবে এখনকার শিক্ষার্থীরা। নিজেদের সেভাবেই গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল, তবে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার সুযোগ এখন আবার ফিরে এসেছে। ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এরপরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারকার গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেকটা সময় ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন। সেখানে তিনি তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়ার কথা বলেছেন, সেই সঙ্গে সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। রেজন ফয়েজ, এটিএন নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সাইমুল, গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে কোটা বিরোধী আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর এবং আমরা এটা গত কয়েকদিন ধরে আসলে খবরের শিরোনামে পাচ্ছি। সেই সাথে বলতে চাই, রোববার থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কোটা বিরোধী শিক্ষার্থীরা। এদিকে এই আন্দোলনে বিএনপির সমর্থনের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু বলেছেন কোটা এবং শিক্ষক আন্দোলনে ভর করছে বিএনপি। বাকিটা আরো বিস্তারিত জানবো জাহিদ হোসেনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো কোটা বিরোধী আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলনে শনিবার বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় শাহবাগে। এ সময় সড়ক অবরোধ করে কোটা বিরোধী স্লোগানে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একজন ডাক্তার, সে কোটায় আসলো, সে আপনার চিকিৎসা করতে আসছে, সে আপনাকে কি সেবা দেবে? আপনি কি তার কাছে চিকিৎসা নেবেন? আপনার তো জীবনের ঝুঁকি আছে। 1972 সালের সিচুয়েশন যদি দেখি, তখন কিন্তু নারীরা বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকতো, দেখা যেত পড়াশোনার সুযোগ পেত না। যে নারীরা এখন যথেষ্ট পরিমাণে ক্যাপেবল, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। দাবি আদায়ে রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের মতো কর্মসূচিও ঘোষিত হয় সেখানে। আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। এদিকে কোটা থাকলে মেধার মূল্যায়ন হয় না, এমন মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ করেন একাত্মতাও। 56% যদি আমরা কোটাতেই চলে যায়, তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধা বিকাশ সেটা একেবারে সম্ভব হবে। বিএনপির এ সমর্থনকে ভালো চোখে দেখছে না আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করছে বিএনপি। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। প্রধান দুই রাজনৈতিক দলের এমন বাকযুদ্ধ উপেক্ষা করে কোটা বিরোধী আন্দোলন সফল করতে চায় আন্দোলনকারীরা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে সরকারের কোনো হাত নেই, বরং বিএনপি ছাত্রদের উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে 18 সালে কোটা পদ্ধতি বাতিল করেছিল সরকার। এখন হাইকোর্ট রায় দিয়েছে কোটা পদ্ধতি বহাল করার জন্য। এটি সরকারের কোনো সিদ্ধান্ত নয়, এটি কোর্টের সিদ্ধান্ত।
ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে, কোর্ট এটাকে বাতিল করেছে। সমাধানটাও কিন্তু কোর্টের মাধ্যমেই করতে হবে, সরকার এক্সিকিউটিভ অর্ডারে চাইলেও করতে পারবে না। এটি হচ্ছে বাস্তবতা। এবার ক্রোক করা হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠার উপর নির্মিত বাংলো। ক্রোকের পর বাংলোটি সিলগালা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। তবে ভবনটির দুটি প্রধান দরজায় অত্যাধুনিক লক সিস্টেম থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি দুদক। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দূর থেকে যে কারো চোখে পড়বে লাল রঙের দৃষ্টিনন্দন এ ভবনটি। বাড়িটি দৃষ্টিনন্দন করতে কোটি কোটি টাকা খরচ করেন বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্থানীয়রা জানান, ঢাকা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রিসোর্ট বাড়ি থাকার পরেও এখানে সময় কাটাতেন বেনজির আহমেদ। চালাপ করি যে আসলো, এটা কেডা কারে নিয়ে আসলো না অন্য মানুষ। উনি বলল যে না এটা ওয়াইফ, আর দুইটা মেয়ে দেখছেন, এই দুইটা হইলো হের মেয়ে। পুলিশ প্রোটোকল নিয়ে আসতেন, যেহেতু উনি সাবেক আইজিপি ছিলেন, উনি আইজিপি থাকা অবস্থায়ও এখানে এসেছেন দু একবার। আদালতের আদেশে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির 24 কাঠার উপর নির্মিত বেনজির আহমেদের এই বাংলোটি ক্রোক করে দুদকের একটি দল। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে চারপাশে ঘুরে দেখার পর দৃষ্টিনন্দন ভবনটির ভেতরে ঢুকতে চায় অভিযানে আসা দলটি। তবে বাড়িটির দুটি দরজায় অত্যাধুনিক লক সিস্টেম থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ। ভেতরে না ঢুকেই সিলগালা করা হয় ভবনটি। ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে। এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ক্রোকের পর বাড়িটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে দুদক। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হলো। ইতোমধ্যে আদালতের আদেশে বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্ট ও বান্দরবনের 25 একর জায়গা ক্রোক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সব সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা জিএম কাদের। শনিবার সকালে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, আমদানি ব্যয় বাড়ছে, ডলার সংকট চরমে, এ কারণেই বিনিয়োগ কমছে, আয়ের চেয়ে ব্যয় এখন বেশি। যতগুলো দুর্নীতিবাজ নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে, একটি দুর্নীতিবাজেরও কোনো শাস্তি হবে না। এটা আপনাদেরকে আমি আজকে পূর্বাভাস আমার ধারণা থেকে বললাম। এর আগে আমরা দেখছি ক্যাসিনো মামলা কি হয়েছে, ক্যাসিনোতে কোনো লোককে শাস্তি পেয়েছে? পাইছে কেউ? এগুলো নাটক, নাটক। কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং প্রশিক্ষণ জোরদার করতে পিজিআর সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে তিনি বলেন, নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে শৃঙ্খলা বজায় ও আত্মোন্নয়নে সবাইকে আরও মনোযোগী হতে হবে। শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর বিশেষ দরবারে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। দেশ ও দেশের বাইরে থেকে আগত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় 1975 সালের 5 জুলাই ঐতিহ্যবাহী এই বাহিনীর গঠিত হয়। পিজিআর-এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম দিনের আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপট এবং আধুনিক তথ্য প্রযুক্তির উদ্ভাবনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা এখন বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে। আর তাই প্রতিনিয়ত পিজিআর সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই বলেও মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাই একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসাবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।
সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় দেশকে সোনার বাংলা করতে হবে বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ 18 বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুধু সরকারের দিকে না তাকিয়ে থেকে বেসরকারি খাতকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শ সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের পক্ষ থেকে জাতিসংঘের পরিচয়পত্র তুলে দেওয়া হয় এটিএন নিউজ 18 বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে। এই সংস্থার সিনিয়র উপদেষ্টা হিসেবেও তাকে মনোনীত করা হয়। শনিবার বিকেলে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই নতুন পদের বলে জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোতে ভিআইপি মর্যাদা পাবেন ডক্টর মাহফুজুর রহমান। আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশকে যাতে একটা তার অভিষ্ট লক্ষ্যে উন্নত দেশ, মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমাদের সব মহল থেকে সবার থেকে কন্ট্রিবিউশন দরকার আছে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকার একা কিছু করতে পারবে না, আমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে। আমাদের হয়তো এখন পার ক্যাপিটা ইনকাম 3000 মার্কিন ডলার, সেটা $6000 উন্নীত করতে হবে 2030 সালের মধ্যে। গণমাধ্যমের জন্য রাষ্ট্রের প্রণোদনা ও নীতি সহায়তা দাবি করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃষিসহ নানা ক্ষেত্রে মূল্যস্ফীতি কমাতে হবে। যে মধ্যমায়ের দেশ থেকে যদি আমরা মোকাবেলা করে যেতে চাই, সেখানে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমরা দেখা যাবে যে আমরা অনেক ধরনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলোতে বিশ্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা প্যাটেন্ট কস্ট, ওষুধের দামের ক্ষেত্রে আমাদের মূল্য বৃদ্ধি করতে পারে। আমাদের যেখানে ঋণ সহায়তার ক্ষেত্রে, সেই ঋণ সহায়তার ক্ষেত্রে আমাদের নানা রকমভাবে আমরা সহায়তা কমে যেতে পারে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যেরকম জিএসপি সুবিধা বা অন্যান্য সুবিধাগুলির কথা বলা হচ্ছে, সেখান থেকে আমরা কমে যেতে পারে। সুতরাং সেই কারণে আমাদেরকে মধ্যমায়ের দেশ, আমরা যে গ্র্যাজুয়েশনের কথা বলছি, সেটার জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা সেটার জন্য প্রস্তুত কিনা। এটিএন নিউজ 18 বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অনুষ্ঠানে বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের উপর জোর দিয়ে অর্থনৈতিক অগ্রগতি আনতে হবে। ইতিবাচক সমালোচনা করে দেশকে এগিয়ে নেবার পরামর্শ তার। আমরা সবসময় সরকারের উপরে নির্ভর করে থাকবো। সরকার তো করতেইছে, কিন্তু সরকারের তো লিমিটেশন আছে। আমরা যদি সবাই মিলে, আমরা ব্যবসায়ীরা সবাই মিলে যদি আগায় না আসি, তাহলে আমরা তো দেশ উন্নতি করতে পারবো না দেশের। তা সুতরাং সবাইকে আমার রিকোয়েস্ট, আজকে যারা আছেন এবং শুধু আপনারা না, আজকে যারা মিডিয়াতে যারা দেখতেছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আসেন আমরা সবাই মিলে একত্রিতভাবে কাজ করি, নিজেদের মধ্যে নিজেদের গীবত না গায়ে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে হাতে হাত দিয়ে কাজ করে এই দেশটাকে গড়ে তুলি। যে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা বাংলা করছি, কিন্তু সোনাটা এখনো উজ্জ্বল হয়ে গেছে, সোনার বাংলাটা করতে পারিনি। তো আমাদের কাজ করে এই দেশটাকে সোনার বাংলা তৈরি করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। শুধু অনুদানের মাধ্যমে কোনো শিল্প দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী রেফাত। তিনি বলেছেন, সরকার প্রণোদনা দিতে পারে, তবে সেটার সঠিক ব্যবহার করতে হবে। শনিবার সকালে তথ্য ভবন মিলনায়তনে 2023-24 অর্থ বছরের জন্য নির্বাচিত সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র নির্মাণের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ায় তাদের বিরুদ্ধে দেশের তরুণ পরিচালক, প্রযোজক এবং নির্মাতাদের শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান করেন। অনুষ্ঠান শেষে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অনুদানপ্রাপ্ত নির্বাচিত 20টি পূর্ণ দৈর্ঘ্য এবং 6টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতাদের হাতে চেক তুলে দেন। প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য অনুদানের 30% দেয়া হয় নির্মাতাদের। একই সাথে এই ঝুঁকিটা কিন্তু গ্যামলারের মতো, শিল্পকেও বাণিজ্যিকভাবে সফল হওয়ার দরকার, নাহলে সাস্টেনেবল হয় না। শুধুমাত্র চ্যারিটি এবং অনুদানের উপর ভিত্তি করে সারা জীবন কোনো শিল্পকর্মই কিন্তু দাঁড়াবে না। কাজে একজন ডিরেক্টর বা একজন ফিল্ম মেকার, তিনি কিন্তু একজন এন্টারপ্রেনার। মূল্যবোধের অবক্ষয়ের কারণে দেশের সব অর্জন এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমদ। শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষায় শুদ্ধাচার অনুশীলন নিয়ে কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। অর্পণ দর্পণ ফাউন্ডেশন আয়োজন করে এই কর্মশালায় শিক্ষক ও শিক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় শৈশবে পরিবার থেকেই শিশুদের সত্য কথা বলার চর্চার পাশাপাশি শুদ্ধাচার অনুশীলনের নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা।
বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম এবং অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশিদুল ইসলাম। যারা শুদ্ধাচার একটা যে প্রচলন হয়েছে সরকার করে, যাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে তারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। যে দেই আর যে নেই, দুইজনের মধ্যে যোগসাজশ থাকে, দুইজনেরই লাভ হয়, অন্যদের ক্ষতি হয়। সমাজটাকে সুস্থ করতে হলে শুদ্ধাচারের যে কথা বলা হয়েছে, আমাদের সত্যবাদী হতে হবে। হরেক রকমের পাহাড়ি ফলের পসরা সাজিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী পার্বত্য ফলের মেলা। রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। থরে থরে সাজানো নানা রকমের ফল, যেখানে দেশীয় ফলের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে বিদেশি জাতের দেশি ফলের সমাহার। আকারে বড়, খেতে সুস্বাদু, দেখতেও বেশ টাটকা, সেই সঙ্গে রঙিন। এসব ফলের চাষ হয় পাহাড়ে। আমাদের ফলগুলো কিন্তু অর্গানিক, হ্যাঁ, আমরা এখানে কোনো বীজ প্রয়োগ করি নাই। এই ফলগুলো একেবারে মিষ্টতা 100% আমরা বলতে পারি। ভালো ভালো জাতের আম উৎপাদন হচ্ছে, অনেকে উদ্যোগ নিয়ে বাগান করতেছে। আর আমাদের পাহাড়ি আম আসলে স্বাদের দিক দিয়ে কিন্তু প্লেনের চেয়ে অনেক এগিয়ে। নগর জীবনে ফরমালিন মুক্ত ফলের দেখা খুব একটা মেলে না, সেই সাথে একই ছাদের নিচে হরেক রকমের ফলের মেলা। তাই দাম একটু বেশি হওয়ার পরও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। দাম একটু বেশি মনে হয় আমাদের নরমালি, হ্যাঁ, পাহাড়ের জিনিস সেই হিসেবেই কিনলাম। আমরা যখন পাহাড়ে যাই, ঘুরতে যাই, তখন আমরা ওখান থেকে দাম বেশি হলেও আমরা নিয়ে আসি। মেডিসিন ছাড়া হয়তো বা পিওর পাওয়া যাবে, বাজারে তো ওরকম মানের পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে ঝোঁকটা আমাদের একটু বেশি থাকে। আর নিজেদের দেশে পাহাড়ের বুকে চাষ করা এমন ফল ফলাদি নগরের মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি মেলায় অংশ নেয়া মানুষরাও। প্রদর্শনী, সেই সঙ্গে ফল কেনা বেচা, এ যেন একই সঙ্গে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই। এরকম ফল তো এখানে পাওয়া যায় না, যে এত দূর থেকে আমাদের এখানে আসতেছে, এটা তো আমাদের গর্বের বিষয়। পাহাড়ে চাষবাস করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। সকলের জন্য উন্মুক্ত পাহাড়ি ফলের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। নগরের সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে পরিকল্পিত উন্নয়ন বা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে না, বলছেন নগর পরিকল্পনাবিদরা। তারা মনে করেন দখল দূষণের জন্য শুধু উচ্ছেদ বা জরিমানা নয়, প্রয়োজন কারাদণ্ডের বিধান। তবে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের দাবি, নগরপিতা বলা হলেও তাদের ওপরও ক্ষমতাশালী আছেন। দীর্ঘ আন্দোলন, ঘটা করে অভিযান, সেই সঙ্গে নানা পরিকল্পনা প্রিয় ঢাকা মহানগরীকে ঘিরে। তবে বাস্তবতা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে চারপাশের নদী, খাল ও জলাশয়। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে কিছু উদ্যোগ প্রশংসাও পাচ্ছে। রাজধানীর বিআইপি মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা। দখল দূষণে এখন মাত্র 2 থেকে 3 ভাগ জলাশয় আর 6 থেকে 7 ভাগ গাছপালা টিকে আছে। অ্যাসেসমেন্টগুলো অনেক সময় খণ্ডিতভাবে করা হয়, অনেক সময় করা হয় না, না করেই প্রকল্প তৈরি করে, ডিপিপি তৈরি করে করা হয়। এই জন্য বাস্তবায়ন করার সময় এটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উচ্ছেদ না, যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায়, নামকা ওয়াস্তে 2 লাখ 5 লাখ টাকা জরিমানা, তাদের কোনো কিছু যায় আসে না। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস অন্য সেবা সংস্থাগুলোর অসহযোগিতার চিত্র তুলে ধরেন। আমাদেরকে নগরপিতা বলা হয়, এই কথা বলার মাঝে, শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বুঝি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে। আমরা কিন্তু অনেকের অধস্তন। যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমাদের হাতও অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায়। এ সময় তিনি বলেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আগামী মাস থেকে দক্ষিণের 4টি খাল চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি খাল, জিরানি, মান্ডা, শ্যামপুর এবং কালুনগর। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ,
ঢাকা। কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় ২,০০০ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৪ এর আওতায় ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই মেডিকেল ক্যাম্প। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের মেডিকেল টিম স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে ঔষধ ও সেবা প্রদান করে। প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। ট্রাকের ধাক্কায় মুন্সিগঞ্জের বণিক্যপাড়া এলাকায় মা এবং শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেলে লিপি বেগম ১০ মাসের মেয়ে আলিশাকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় সদরের সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন। বণিক্যপাড়া এলাকার শান্তিনগর ব্রিজের ঢালে মুক্তারপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা এবং মেয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের মফিজুল ব্যাপারীর স্ত্রী এবং সন্তান। বৃষ্টি আর সরবরাহ ঘাটতির অজুহাতে ফের অস্থির পেঁয়াজের বাজার। কোনো মতেই ঝাল কমছে না কাঁচামরিচের। অস্বাভাবিক দামে নাকানি চুবানি খেতে হচ্ছে ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাঁচামরিচ চাষে অন্যতম জেলা বগুড়াতেই মরিচের উৎপাদন নেই। প্রতিকূল আবহাওয়ায় কমেছে ফলন। কাঁচামরিচ আসছে পাশের জেলা নওগাঁ, রংপুর থেকে। দামও আকাশচুম্বী। সারেকান্দি মরিচ পানিতে ডুবে গেছে, আর নাই এখানে চৈত্র মাসে খরাতে গাছটা সব মরে গেছে, যাতে এই জন্য বগুড়াতে মরিচ আর নাই। ভরা মৌসুমে পেঁয়াজের ঝাঁঝও কমছে না। পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকা আর কাঁচামরিচ ১৯০ থেকে ২০০ টাকায়। বৃষ্টি আর আমদানি কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের মতো যারা লিমিটেড ইনকামধারী লোক তাদের পক্ষে এই বাজার করে খাওয়া, জীবন পরিচালনা করা অনেকটা সম্ভব হবে। সিন্ডিকেটের কথা অবশ্য অস্বীকার করছেন বগুড়ার ব্যবসায়ী নেতারা। হাটে যদি কম না থাকে তো আমরা কম কি দিয়ে বেচবো? আপনাকে দেখতে হবে আমি হাটে কি, যদি আপনি মনে করতেন যে হাটে ২,০০০ টাকা মন পাওয়া যাচ্ছে, যদি আমরা এখানে দাম বেশি বেচতাম তাহলে আপনি বলতে পারতেন যে আমরা সিন্ডিকেট করে বিক্রি করতেছি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও পাবনায় অস্থির পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এমন দামকে অস্বাভাবিক বলছেন পাইকারি বিক্রেতারাও। প্রতি টাকা চাঙে আছে পিস আছে স্টক করে তুইতেছে, আর কত পিস নাই কথা বলতেছে। পেঁয়াজ আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার ও পেঁয়াজের গুদাম মনিটরিং এর পরামর্শ প্রান্তিক ব্যবসায়ীদের। জানে আমদানি ২০০ মন, জানে হচ্ছে ৬০-৭০ মন, তাহলে এই দেশে লাগছে ২০০ মন, ঘাটতি আছে ১৪০ মন। এটি পূরণ না করলে তো হবে না। এলসি পর ভ্যাট তুলে দেয়, এলসি যদি ব্যাপারীরা নিয়ে আসে তাহলে দেখা যাবে পেঁয়াজের বাজার আবার ৬০-৭০ থাকে যাবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল। ২০২৪ সালের প্রথম অর্থ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং AAA অর্জনের জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। পরে ২০২৪ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকের ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালক BH হারুন এবং আব্দুস সালাম মুর্শেদি এমপি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি।
এলডিসিতে উত্তরণ সত্ত্বেও বস্ত্র খাতে ভারত যখন নানা সুযোগ সুবিধা এবং প্রণোদনা দিচ্ছে, উল্টো বাংলাদেশে খাতে তা কমানোর অভিযোগ করেছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সংগঠনটি বলছে এটা শিল্প এবং অর্থনীতির বিরুদ্ধে। শনিবার সকালে কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ভারত তাদের বিভিন্ন রাজ্যে বস্ত্র খাতে নতুন বিনিয়োগে 40% পর্যন্ত পুঁজি সহায়তা দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে যন্ত্রপাতি ও জমি কেনা এবং ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে। অন্যদিকে বাংলাদেশ এলডিসি উত্তরণের নামে বস্ত্র তৈরি পোশাক খাতে নগদ প্রণোদনা কমাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে প্রজ্ঞাপন জারিও করেছে। বিটিএমএ মনে করছে প্রণোদনা এবং নীতি সহায়তা কমিয়ে এ শিল্পে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, যার সুবিধা নিতে পারে প্রতিবেশী দেশগুলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ভারত বিশ্বের দ্বিতীয় তুলা উৎপন্নকারী দেশ এবং টেক্সটাইল টেকনোলজিতে বিশ্বের দ্বিতীয় স্থানে। ভারত বর্তমানে বিশ্বের ৫ম বৃহত্তর অর্থনীতির দেশ এবং ২০০৪ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া সত্ত্বেও টেক্সটাইল শিল্পকে নানাভাবে প্রণোদনা এবং বিকল্প সুবিধা প্রদান করে আসছে। সুতরাং এলডিসি গ্র্যাজুয়েশন নামে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের প্রণোদনা এবং নীতি সহায়তা ব্যাপকভাবে কমিয়ে এই শিল্পের যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তাতে এই শিল্প অচিরেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, যা দেশের পাট শিল্পের ভাগ্যবরণ করবে বলে আমরা মনে করছি। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কক্সবাজারের সামুদ্রিক জলাশয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওয়েস্টার, গ্রিন মাসেল ও সুপার ফুড সি উইট। বাকখালী নদীর অথই পানিতে বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে হচ্ছে চাষ। ২০২২ সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ গ্রিন মাসেলের উৎপাদন বাড়ানোর কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে গ্রিন মাসেল বাজারজাতকরণের উদ্যোগও নেওয়া হয়। এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। সচ্ছলতা এসেছে ১.৫ শতাধিক পরিবারে। প্রতি মৌসুমে ৭০ থেকে ৮০ হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হচ্ছে। সাগরের নোনা জলকে ঘিরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। দেশের বাইরের খবর জানাবো। টানা বৃষ্টিতে ভারতের গুজরাট রাজ্যের সুরাটে একটি ৬তলা ভবন ধসে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুরাটের সচিনপালি গ্রামে হঠাৎ করেই ভেঙে পড়ে ভবনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারাও। ধ্বংসাবশেষ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন উদ্ধারকারীরা। এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিচর্যার অভাবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ওই ভবনটি। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণেই এটি ভেঙে পড়েছে বলে ধারণা উদ্ধারকারীদের। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল। লাস ভেগাসে লাতিন আমেরিকান এই ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায়। বিশ্বকাপ ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিল। নিজেদের খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে ৭ ম্যাচের কোনোটিতেই হারেনি ব্রাজিল। উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে
কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়া ভিনিসিয়াস দলে নেই। টি-20তে বিশ্বজয়ের পরের ম্যাচটিতেই হারল ভারত। তবে ভারতের এই দলটি একেবারেই নতুন চেহারার। শনিবার হারারেতে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটিকে 13 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে নামতে হয়েছে ভারতকে। তবে সদ্য টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের কেউ নেই এই দলে। হারারেতে জিম্বাবুয়ে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে মাত্র 115 রান তোলে। ভারতের 2 স্পিনার রবি বিষ্ণুই 4টি ও ওয়াশিংটন সুন্দর নেন 2 উইকেট। জবাবে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেলেও প্রথম ম্যাচে ম্লান ভারতের ব্যাটাররা। ভারতের 8 ব্যাটার এদিন 2 অঙ্কের ঘরে যেতে পারেননি। 0 রানে ফিরেছেন 3 জন। সর্বোচ্চ 31 করেছেন অধিনায়ক শুভমান গিল। 1 বল বাকি থাকতেই 102 রানে অল আউট হয় ভারত। শেষ করব বিরতিহীন সংবাদ এক্সিকিউটিভ আওয়ারের আজকের আয়োজন। শেষ করবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট রোববার অবরোধ করবে কোটা বিরোধীরা, সমর্থন বিএনপির। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের বাংলো ক্রোক। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সব সাজানো নাটক, মন্তব্য জিএম কাদেরের। মেয়রদের উপরও ক্ষমতাশালীরা আছেন, স্বীকার করলেন দক্ষিণের মেয়র। ফের অস্থির কাঁচামরিচ পেঁয়াজের বাজার। এবং রোববার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল। এই ছিল বিরতিহীন সংবাদ। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়াও চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। শুভরাত্রি।